প্রজাতন্ত্র দিবসের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফের কলকাতায় ঝলসে আগুনে পুড়ে মৃত্যু। ফের প্রশ্নের মুখে অগ্নি নির্বাপন ব্যবস্থা। কিভাবে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই ডেকোরেটার্সের গোডাউন? খাদ্য প্রস্তুতকারক স্টোরেজে ছিল না কেন কোনো এক্সিটের পথ? প্রশাসনিক দুর্বলতাই কি ওই আনন্দপুরে নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। কিন্তু এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের সকালটা বদলে গেল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। দিল্লির কর্তব্য পথ কিংবা কলকাতার রেড রোডে যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছে, তখন আনন্দপুরে শুধুই পোড়া গন্ধে ম করছে। তথ্য বলছে রাত প্রায় 1:30টা নাগাদ আগুন লেগেছিল আনন্দপুরে অবস্থিত একটি মোমো তৈরির কোম্পানির স্টোরেজে। সেখানে মূলত থাকতো মোমো তৈরির নানা রকম সরঞ্জাম, আর সেখান থেকেই নাকি আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ডেকোরেটার্সের গোডাউনে। প্রশ্ন হচ্ছে, এই আগুন হঠাৎ করে এত বড় হয়ে উঠল কেন? জানেন কি ডেকোরেটার্সের গোডাউনে কোনখানে এই আগুন লেগেছিল, যার কারণে তা দাবানলের মতন ছড়িয়ে পড়ল? পাশের মোমো তৈরির কোম্পানির স্টোর থেকে আগুন ছড়িয়ে পড়ে ডেকোরেটার্সের সেই অংশে যেখানে প্রচুর পরিমাণে সোফা রাখা ছিল। ফলে খুব সহজেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। নামকরা মোমো তৈরি কোম্পানির স্টোরেজে রাতে কাজ করছিলেন বেশ কয়েকজন। ওই গোডাউনেও রাত্রে থাকতেন কয়েকজন। আগুন লাগার পরেই তারা কিন্তু ওই স্টোরেজের মধ্যেই আটকে পড়েছিলেন, গোডাউনে আটকে পড়েছিলেন। আটকে পড়া কর্মীদের আত্মীয়দের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার পর স্টোরেজ থেকে, গোডাউন থেকে কর্মীরা তার বাড়ির লোককে ফোন করেছিলেন, তাদের বাঁচানোর জন্য আর্জিও জানিয়েছিলেন, এমনকি বাঁচার জন্য দেওয়াল ভাঙার চেষ্টাও করেছিলেন অনেকেই। কিন্তু তারপরেও বেরিয়ে আসতে পারেননি তারা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাদের। সোমবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা 4 জন হলেও এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। একেবারে কুণ্ডুলি পাকানো দেহ উদ্ধার করা হয়েছে ওই মোমো কোম্পানির কারখানা থেকে এবং গোডাউন থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কর্মীরা বেরিয়ে আসতে পারলো না? তবে কি মোমো কোম্পানির ওই স্টোরেজে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? প্রশ্ন হচ্ছে, এর দায় কার? আনন্দপুরে খাবার প্রস্তুতকারী সংস্থার গোডাউনে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানকার স্থানীয়রা বলছেন যে রাত্রির 1:30টা থেকে 1:45 নাগাদ ঘটনাটি ঘটে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে পাশে থাকা আরও একটি ডেকোরেটার্সের গোডাউন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই দুটি গোডাউনে আদতেও কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? নজর করলে দেখা যাবে যে খাবার প্রস্তুতকারী যে সংস্থা, তার গোডাউনের ভেতরে বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাশে থাকা দাহ্য পদার্থ মজুত করা একটি গোডাউন, অর্থাৎ ডেকোরেটার্সের গোডাউন, যেখানে কাঠ, বাঁশ থেকে শুরু করে একাধিক দাহ্য পদার্থ মজুত রয়েছে। শুধু তাই নয়, ভেতরে রঙের কাজ করা হতো এবং রঙের যে সমস্ত কেমিক্যাল, সেই সমস্ত কেমিক্যালও মজুত করা ছিল সেই গোডাউনে। এই এমতো অবস্থায় কি করে বিনা পারমিশনে বা কোনো রকম ফায়ার লাইসেন্স ছাড়াই এরকম একটি গোডাউন দীর্ঘদিন চালানো সম্ভব হলো? এরকম একাধিক প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। দেখুন, শহর কলকাতায় এই প্রথম নয়, এর আগেও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কি কোনো শিক্ষা নিয়েছে এই তিলোত্তমা? বড় বড় বাজার, গোডাউন বা কারখানায় প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থার সঠিকভাবে রয়েছে কিনা তা দেখার কোনো ব্যবস্থা নেই। আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে 2010 সালের 23শে মার্চ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। সেদিন ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল 43 জনের। সেদিন আমরা দেখেছিলাম প্রাণে বাঁচতে কেউ কেউ ওপর থেকে নিচে ঝাঁপ পর্যন্ত দিয়েছিলেন। পরে জানা গিয়েছিল যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদের বাইরে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। প্রাণ বাঁচাতে তারা যখন স্টিফেন কোর্ট বিল্ডিংয়ের ছাদে উঠতে যায়, তখন তারা দেখতে পান যে ছাদের দরজাটি ছিল বন্ধ।
ফলে তাদের সেদিন আর বাইরে বের হওয়ার কোনো পথই ছিল না, আর যার কারণে মৃত্যু হয়েছিল এতগুলো মানুষের। এই ঘটনার পর প্রশাসনের তরফে গুরুত্ব আরোপ করা হয়েছিল কারখানা বা বিল্ডিংগুলোতে ইমার্জেন্সি এক্সিট পয়েন্ট রাখার বিষয়ে, কিন্তু তা যে শুধুমাত্রই নির্দেশ ছিল তার প্রমাণ হয়ে গেল স্টিফেনকোট ঘটনার 16 বছর পর। কারণ আনন্দপুরে যখন মোমো তৈরির কারখানা বা ওই গোডাউনের ভেতরে কর্মীরা আটকে পড়েছিল, তখন তারাও ওই স্টিফেনকোটে আটকে পড়া মানুষগুলোর মতন প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। দেওয়াল ভাঙার চেষ্টা পর্যন্তও তারা করেছে, কিন্তু তারা বের হতে পারেনি, কারণ তাদের বের হওয়ার কোনো রাস্তাই ছিল না, অন্য কোনো দরজাও তাদের সামনে ছিল না। আর যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেই দরজার সামনে তখন দাও দাও করে জ্বলছে আগুন, ফলে সামনের দরজা দিয়েও তারা আর বাইরে বের হতে পারেনি। ফলে পরিণতি যা হবার তাই হয়েছে, জ্যান্ত আগুনে পুড়ে বা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা। না, শুধুমাত্র 2010 সালে স্টিফেনকোটের উদাহরণ আমাদের সামনে আছে তা কিন্তু নয়। 2011 সালে ডিসেম্বর মাসে কলকাতার এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 93 জন রোগীর। সেখানেও প্রশ্ন উঠেছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং এক্সিট নিয়ে। আবার 2021 সালের 8ই মার্চ স্ট্যান্ড রোডে নিউ কয়লাঘাট ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 9 জনের। আর ঠিক গত বছর অর্থাৎ 2025 সালের 29 এপ্রিল বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে অগ্নিকাণ্ডে ঋতুরাজ নামক একটি 6তলা হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 14 জনের। তিলোত্তমা কলকাতার এই মৃত্যু মিছিলই কি চিৎকার করে বলছে না প্রশাসনিক গাফিলতির কথা? একের পর এক এই ঘটনাগুলো কি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না প্রশাসনিক উদাসীনতাকে? আনন্দপুরে যে মোমো কারখানায় আগুন লেগেছিল তার পাশেই ছিল বিশাল ডেকোরেটার্সের গোডাউন। সেই গোডাউনে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ উঠছে। জানেন কি, ওই মোমো কারখানার কর্মীরা কেন বের হতে পারলো না সামনের গেট দিয়ে? কিভাবে কেন মোমো কারখানার সামনের দরজাতেও দাও দাও করে আগুন জ্বলছিল? আগুন লাগার কথা আগেই তারা পেয়েছিলেন। কেউ তার স্বামীর ফোনে জানতে পেরেছিলেন কারখানায় আগুন লাগার কথা, কেউ আবার বাড়ির মানুষটার খোঁজে ছুটে এসেছিল ওই কারখানা এলাকায়। অনেকে আবার স্বামীকে ফোন করেছিলেন কিন্তু ফোন পাননি। একরাশ উৎকণ্ঠা নিয়ে তারা গোডাউন আর কারখানার সামনে এসে হাজির হয়েছে। দু চোখে তাদের তখন আতঙ্ক গ্রাস করেছে, কারণ তারা যখন পৌঁছেছেন ততক্ষণে পুড়ে ছারখার হয়ে গেছে গোডাউন আর কারখানাটি। চারিদিকে শুধুই পোড়া বিকট গন্ধ। নিজের কাছের মানুষটিকে খুঁজে চলেছেন তারা, কিন্তু কোথায় খুঁজবেন? কারো কোনো খোঁজ নেই। দমকল কর্মী আর পুলিশের ভিড়। সরু গলি আর গিঞ্জি এলাকা বলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতেই বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এরপর স্থানীয় জলাশয়গুলো থেকে জল এনে তা দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। 12 ঘন্টা ধরে চেষ্টা করার পর আগুন পুরোটা না হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিকেলের পর শুরু হয় কুলিং প্রসেস, আর এরপরেই মোমো কারখানার ওই গোডাউনের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক মৃতদেহ। তবে কাউকে চেনার কোনো উপায় নেই, কারণ আগুনে পুড়ে কুণ্ডলি পাকিয়ে গেছে দেহগুলো। কান্নায় ভেঙে পড়েন স্বজন হারানো মানুষগুলো। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। সহযোগিতা কিছুই পাচ্ছে না, শুধু বলছে দেখছি দেখছি, এটাই বলছে, আর কিছু করছে না। আপনার বডি ভিতরে আছে না বাইরে আছে, কি করছে কিছুই জানাচ্ছে না আমাদেরকে। সব কিছু ডকুমেন্টস জমা নিয়েছে, কিন্তু লিখিত কিছু দেয়নি আমাদেরকে। বলছে আমরা দেখছি কি খবরটা হয়েছে ব্যাপারটা, আর যা কিছু আছে ওখানেই সব কিছু ডিটেলসটা ভালোভাবে জানতে পারবে। থানা থেকে আমরা কিছু বলতে পারবো না। কথা বলেছেন? হ্যাঁ। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা দেখছি। আচ্ছা, আর কিছু সহযোগিতা বলছে পেয়েছেন? না, কিছু পাচ্ছি না। কি পাচ্ছেন? আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, আমরা কোনো করতে পারছি না। এখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারছি না। সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা কি, এই দেখছি শুধু জলই হচ্ছে, আর কোনো কাজ নেই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না কাউকে। আমাদের সঙ্গে 3 জন ছিল, 3 জনের মধ্যে কাউকেই পাওয়া যায়নি। আর পুলিশ কি বলছে? পুলিশ ওই বলছে দেখছি হবে, এই যেরকম হচ্ছে। না, কোনো সহযোগিতাও পাইনি। ওই যে যা ম্যাডামগুলো এখানকে ওই দেখা করলো, নমস্কার করে এইটা বললো, পরে কথা বলবো, এই।
প্রশ্ন হচ্ছে, মোমো কারখানার ভেতরে থাকা মানুষগুলো বের হতে পারলো না কেন? গোডাউনের ভেতরে থাকা মানুষগুলোই বা বের হতে পারলো না কেন? কারখানার মধ্যে কোনো এমার্জেন্সি গেট ছিল না, সেই কারণেই কি ওই মোমো কারখানার লোকগুলো বেরোতে পারলো না, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? অভিযোগ এটা যে যেখানে মোমো কারখানাটি অবস্থিত তার ঠিক পাশেই কিন্তু অবস্থান করছিল ওই বিশাল আকার ডেকোরেটার্স গোডাউন। আর ডেকোরেটার্সের যে গোডাউনটি তৈরি হয়েছে সেই তৈরি হওয়া নিয়েও উঠছে এখন প্রশ্ন। তার কারণ যে জমির ওপর এই ডেকোরেটার্সের গোডাউনটি তৈরি হয়েছে সেটি নাকি একটি ওয়েটল্যান্ড। খুব স্বাভাবিকভাবেই এই ওয়েটল্যান্ডের ওপর এত বিশাল এলাকা জুড়ে কিভাবে ডেকোরেটার্সের গোডাউন তৈরি হলো? এই ডেকোরেটার্সের মালিক যিনি, তিনি কি খুব প্রভাবশালী, নাকি তার মাথার ওপর কোনো প্রভাবশালী ব্যক্তির আশীর্বাদের হাত রয়েছে? এই প্রশ্নগুলো যেমন উঠছে ঠিক তেমন এই অভিযোগও উঠছে যে ওই ডেকোরেটার্সের গোডাউনের মধ্যে ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ। আর শুধুমাত্র ডেকোরেটার্সের গোডাউনের মধ্যেই যে শুধু দাহ্য পদার্থ ছিল তা কিন্তু নয়। ডেকোরেটার্সের প্রচুর পণ্য বা মালপত্র তা কিন্তু একেবারে বাইরে, ওই মোমো যে কারখানাটি ছিল সেই কারখানার বাইরে রাখা থাকতো। আর একটু আগেই যে প্রশ্নটা তুললাম, অর্থাৎ ওই মোমো কারখানার ভেতরে যারা ছিলেন, আগুন লাগার পর তারা সামনের দরজা দিয়ে বেরোতে পারলেন না কেন? তার কারণ হলো ওই মোমো স্টোরেজের সামনেই ছিল ওই ডেকোরেটার্স গোডাউনের প্রচুর দাহ্য পদার্থ। আর ওই দাহ্য পদার্থগুলোতেই দাও দাও করে তখন আগুন জ্বলছিল। ফলে মোমো স্টোরেজের ভেতরে যেই সমস্ত কর্মীরা ছিলেন তারা তাদের সামনের দরজা দিয়েও বেরোতে পারেননি। তার কারণ সেই দরজার সামনে তখন ওই ডেকোরেটার্সের মালপত্র আগুনে যে পুড়ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই সামনের দরজা দিয়ে তাদের বের হবার আর কোনো রাস্তা ছিল না। 6-7 মাস এর আগে থেকেও বলেছি যে আপনারা এগুলো সরান। বর্ষার সময় যখন হয়েছিল, পোকামাকড় থেকে শুরু করে এখানে ডেকোরেশনের বিভিন্ন কাপড় টাপড় যেগুলো মানে আগুন যেটা মানে ধরতে পারে ভালো করে, তো আমরা বলেছিলাম যে এগুলো এভাবে ইউজ করবেন না আপনারা। ওর ভিতরে ওদের একটা উনান মানে যেটা চুল্লি হয় না, হ্যাঁ পাশের গোডাউন চুল্লি আছে, ডেঞ্জার, ওর পাশে কাঠ মানে যেগুলো শুকনো জাতীয় দাহ্য পদার্থ সেগুলো পাশে পাশে রাখা থাকতো। দাদা আমরা ওদেরকে অনেকবার কমপ্লেন করেছি যে দেখুন দাদা, আপনারা নিজেরা সেফটি থাকুন, আমাদেরকে সেফটি রাখুন। এটা হচ্ছে কি একটা ডেকোরেটর আছে, ওদেরই আছে, ওদেরকে কমপ্লেনও করেছি আমরা। ইভেন প্রত্যেকে জানি যে আমাদের সিনিয়র স্যাররাও বলেছে এই নিয়ে আমাদের ছেলেদের সাথে মানে আমাদের যারা কাজ করে এখানে ওদের সাথে ঝামেলাও হয়েছে, ওদের লেবারদের সাথে, যে আপনাদের জন্য আমরা বেরোতে পারছি না, অসুবিধা হচ্ছে, আমাদের ওয়ালের মধ্যে শুকনো যে এগুলো রাখতো। তারপরে আমরা বলেছি, কোনো রেসপন্স দিত না, কিছু দিত না। আজকে তার জন্য আজ এই এত বড় একটা ইনসিডেন্ট, আমাদের কোম্পানিরও এত বড় এত ক্ষতি। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আটকানো যেত যদি এই ডেকোরেটার্সের গোডাউন এবং এই মোমো কারখানার ওপর প্রশাসনের সঠিক দৃষ্টি থাকত। এই ডেকোরেটার্স কারখানাটি কিভাবে ওয়েটল্যান্ডের জমির ওপর গজিয়ে উঠল? আর শুধুমাত্র ছোট্ট একটি ডেকোরেটার্সের গোডাউন নয়, এটি বিরাট এলাকা জুড়ে এই ডেকোরেটার্স গোডাউনটি গজিয়ে উঠেছে। এই ডেকোরেটার্সের সঙ্গে যিনি যুক্ত বা যিনি মালিক, শোনা যাচ্ছে তিনি নাকি শহরের সমস্ত বড় বড় অর্ডারগুলো পেয়ে থাকেন। আর এই বড় বড় অর্ডারগুলো পান বলেই কি তিনি ওয়েটল্যান্ডের ওপর তার গোডাউন বানাতে পারেন, নাকি তার ওপর রয়েছে কোনো প্রভাবশালীর আশীর্বাদের হাত? সে প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে। এই ঘটনার পর আমরা সেখানে দেখেছি বিভিন্ন কর্তা ব্যক্তিরা পৌঁছেছেন, প্রশাসনিক আধিকারিকরা যেমন পৌঁছেছেন তেমন নেতামন্ত্রীরাও পৌঁছেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোটা অগ্নিকাণ্ডের দায় কে বা কারা নেবে? এই অগ্নিকাণ্ডের দায় কি ওই ডেকোরেটার্সের মালিকের, যিনি এক প্রকার বেআইনিভাবেই এই ডেকোরেটার্সের গোডাউনটি তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠছে?
শুধু গোডাউনের ভেতরেই দাহ্য পদার্থ নয়, গোডাউনের বাইরেও যত্রতত্র এই দাহ্য পদার্থ ছড়িয়ে রাখার কারণেই কিন্তু আজকে ওই মোমো স্টোরেজের কর্মীরা বাইরে বের হতে পারলো না। যদি এমন অভিযোগটা সত্যি হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এর দায় কি ওই ডেকোরেটার্সের মালিকের উপর বর্তায় না? পাশাপাশি এত বড় এলাকা জুড়ে এই যে ডেকোরেটার্সের গোডাউন কিভাবে গজিয়ে উঠল, প্রশাসনের চোখ এড়িয়ে তার দায় কে নেবে? প্রশাসন কি তার দায় এড়াতে পারে? প্রশ্নটা উঠছে সেখানে। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের একটা ঘটনা ঘটলে আমরা দেখি নানাবিধ প্রশ্ন ওঠে, নানা আলোচনা তৈরি হয়, নানা তর্ক, নানা বিতর্ক তৈরি হয়। কিন্তু যে মানুষগুলো চলে গেল, সত্যি কি সেই মানুষগুলোর এভাবে অকালে চলে যাওয়ার সময় হয়েছিল? প্রজাতন্ত্র দিবসের দিন যখন মানুষ এটা ভাবছে তাদের প্রজাতন্ত্র দিবস মানে সাংবিধানিক মৌলিক অধিকার তারা পাচ্ছেন আর তার ৭৭তম বছর আমরা উদযাপন করছি, তখন জানান দিচ্ছে যে এ ভারতবর্ষের এখনো বহু মানুষ যারা প্রজা হয়েই থেকে গেছেন এবং তারা শুধুমাত্র কিছু উচ্চ শ্রেণীর ধনী শ্রেণীর হাতে কাঠের পুতুল হয়ে থেকে গেছেন। তাদের জীবনের মূল্য প্রায় নেই বললেই চলে। আর তাই বোধহয় রাতের অন্ধকারে আগুন লাগে আর তারপর পুড়ে ছারখার হয়ে যায় গোডাউন, স্টোরেজ, আর তাতে জীবন্ত পুড়ে মারা যায় একের পর এক কর্মী। আনন্দপুরে এই নিরানন্দের দায় কার? এই প্রশ্নটা যেমন উঠছে, এর উত্তর জবাব প্রশাসনকে তার তদন্তের মাধ্যমেই কিন্তু দিতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ বাকি জায়গাগুলোতে নিতে হবে, না হলে আগামীতে এই ধরনের ঘটনার জন্য আমাদের বোধহয় আবারও অপেক্ষা করে থাকতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।